শিক্ষার্থী বন্ধুরা, আজকে ডাইনামিক্স লেকচার নাম্বার হচ্ছে 15। তো আজকে আমরা কিছু এমসিকিউ টপিকস নিয়ে আলোচনা করব। তো আজকে দেখো, আমরা প্রথমেই দেখে নিই যে কিছু কন্ডিশন আছে, যে কন্ডিশনগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো দেখো, প্রথমে আমরা দেখতেছি যে স্থির অবস্থা হতে সমতরণে চলমান বস্তুর ক্ষেত্রে এই তিনটা কন্ডিশন আমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখো যে বেগের ইকুয়েশন, বেগ v ইকুয়াল টু ছিল u প্লাস at। তাহলে এবার যদি বলি আমরা স্থির অবস্থা থেকে, তাহলে u এর মান হচ্ছে 0। আবার যদি বলি সমতরণে, তাহলে a হচ্ছে ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি যে v সমানুপাতিক হচ্ছে কত, t। তাহলে স্থির অবস্থা এবং সমতল যদি উল্লেখ থাকে, তাহলে বেগ হচ্ছে সময়ের কি সমানুপাতিক। আবার দেখো যে s ইকুয়াল টু আমরা জানি ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে এই ইকুয়েশন থেকে যদি এই আদি বেগ স্থির অবস্থা হয় 0 হবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি s ইকুয়াল টু হাফ at স্কয়ার। তাহলে a যদি ধ্রুবক হয়, তাহলে s সমানুপাতিক হচ্ছে t স্কয়ার। তাহলে আমরা বলতে পারি স্থির অবস্থা এবং সমতরণের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। আবার দেখো v স্কয়ার ইকুয়াল টু আমরা জানি u স্কয়ার প্লাস 2as। তাহলে দেখো u যেহেতু স্থির অবস্থা, তাহলে u এর মান হচ্ছে 0। আর সমতরণের জন্য a যদি ধ্রুবক হয়, তাহলে আমরা লিখতে পারি v স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2s। 2 তো ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি s। তাহলে এখান থেকে v সমানুপাতিক আমরা লিখতে পারি √s। তাহলে এই ক্ষেত্রে বেগের মানটা হবে অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের কি সমানুপাতিক। আর গ্যালিলিওর পরন্ত বস্তুর যে সূত্র, এটা তোমরা 9 এ পড়েছিলা। এই সূত্র তিনটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। তো প্রথম ইকুয়েশন কি ছিল, যে বাধাহীন বা মুক্তভাবে পরন্ত বস্তু সকল বস্তু কি হয় সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। আর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ কি হয় সময়ের সমানুপাতিক, আর অতিক্রান্ত দূরত্ব হয় সময়ের বর্গের সমানুপাতিক। তো এই কন্ডিশনগুলো তোমাদের কিন্তু ভুল করা যাবে না। এবার দেখো যে প্রাসের গতির আমরা কয়েকটা বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই। তো প্রাসের গতি আমরা দেখেছিলাম যে কোন বস্তুকে যদি তির্যকভাবে নিক্ষেপ করা হয়, তাহলে নিক্ষিপ্ত বস্তুকে আমরা বলেছিলাম কি প্রাস বা প্রক্ষেপক। আর প্রাস বা প্রক্ষেপক, প্রাসের যে গতি তাকে আমরা বলেছিলাম কি প্রক্ষেপণ গতি। তো দেখো প্রাসের গতিপথ আমরা দেখেছিলাম যে প্রাসের গতিপথ ছিল অধিবৃত্ত। তো দেখো যে ইউ বেগ এবং আলফা কোণে যখন নিক্ষেপ করা হয়েছিল, তখন এই কন্ডিশন আমরা পেয়েছিলাম যে সর্বাধিক উচ্চতায় vy ছিল 0। আর প্রত্যেকটা পয়েন্টে বেগের দুইটা উপাংশ ছিল, একটা ছিল vx, একটা ছিল vy। তারপর আমরা এখানে পেয়েছিলাম vx, এই দিক বরাবর যদি v হয়, তাহলে উপর বরাবর আমরা পেয়েছিলাম vy। তো দেখো সর্বোচ্চ উচ্চতায় পৌঁছার পূর্ব পর্যন্ত vy ছিল প্লাস, যখন নিচে সর্বোচ্চ উচ্চতা থেকে নিচের দিকে পড়ে তখন vi ছিল নেগেটিভ। আর vx এর মানটা প্রত্যেকটা পয়েন্টে সেম ছিল, vx ছিল কি একই। এখন দেখো যে vy যদি শূন্য হয়, তাহলে আমরা বলতে পারি যে প্রত্যেকটা পয়েন্টে বেগ হচ্ছে দ্বিমাত্রিক, কিন্তু সর্বোচ্চ উচ্চতায় বেগ হচ্ছে একমাত্রিক। এটা হচ্ছে নাম্বার 1 কন্ডিশন, যে এই গতিপথের প্রত্যেকটা পয়েন্টে বেগ হচ্ছে দ্বিমাত্রিক, কিন্তু সর্বোচ্চ উচ্চতায় বেগ হচ্ছে একমাত্রিক। এবার খেয়াল করে দেখো যে এই যে সর্বোচ্চ উচ্চতায় বেগ এবং ত্বরণের মধ্যবর্তী কোণ, তাহলে বেগ vx হচ্ছে x অক্ষ বরাবর, আর ত্বরণ g কাজ করে কোন দিকে নিচের দিকে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগ এবং ত্বরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 2, যে সর্বাধিক উচ্চতায় বেগ এবং ত্বরণের মধ্যবর্তী কোণ হচ্ছে কি 90 ডিগ্রি বা সমকোণে থাকে। তারপর 3 নম্বর দেখো যে এই যে গতিপথ, এটাকে আমরা কি বলতে পারি, যে গতিপথটা দেখতে কার মতো, অধিবৃত্তের মতো। তাহলে এই কয়টা কন্ডিশন তোমরা মাথায় রাখবা, যে প্রত্যেকটা পয়েন্টে বেগ হচ্ছে দ্বিমাত্রিক, কিন্তু সর্বোচ্চ উচ্চতায় বেগ একমাত্রিক, সর্বোচ্চ উচ্চতায় বেগ এবং ত্বরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর এর গতিপথটা দেখতে হচ্ছে অধিবৃত্তের মতো। তো এবার একটু খেয়াল করো যে আমরা জানি যে পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, এর উত্তর মেরু দক্ষিণ মেরু কিছুটা চাপা। তাহলে খেয়াল করে দেখো যে এগুলো ছিল মেরু অঞ্চল, আর এটা ছিল কি বিষুব অঞ্চল। তো এই ক্ষেত্রে বিষুব অঞ্চলে ব্যাসার্ধ r এর মান হচ্ছে বেশি, আর মেরু অঞ্চলে r এর মান হচ্ছে কম।
তাহলে দেখো যে পৃথিবীর যদি আমরা বেগ v = ওমেগা আর রৈখিক বেগ বের করতে চাই, তাহলে ওমেগার মান কিন্তু 2π/t, t পৃথিবীর আবর্তনকালের মান আমরা জানি, কিন্তু r এর মানটা, তো r এর মানটা দেখো কোন অঞ্চলে বেশি, বিষুব অঞ্চলে কিন্তু বেশি আর মেরু অঞ্চলে কম। এই কারণে আমরা বলতে পারি যে পৃথিবীর রৈখিক বেগ বিষুব অঞ্চলে হচ্ছে বেশি আর মেরু অঞ্চলে হচ্ছে কম। তারপরে দেখো এই টাইপের প্রশ্ন তোমাদের থাকতে পারে যে সর্বোচ্চ কৌণিক সরণের মান কত হতে পারে। তো কোন একটা বস্তু a বিন্দু থেকে পুরো বৃত্তাকার পথ ঘুরে যদি a বিন্দুতে আসে, তাহলে তার কৌণিক সরণ থিটার মানটা সর্বোচ্চ হতে পারে কত, 2π। তাহলে আমরা বলবো সর্বোচ্চ কৌণিক সরণ হতে পারবে 2π এর সমান। আর এই ক্ষেত্রে আমরা দেখলাম যে বিষুব অঞ্চলে বেগটা বেশি আর মেরু অঞ্চলে বেগটা হচ্ছে কম, কারণ বিষুব অঞ্চলে r এর মান বেশি, মেরু অঞ্চলে r এর মান কম। এরপর একটু খেয়াল করো যে স্পর্শী ত্বরণ। আমরা জানি বৃত্তাকার পথে কোনো বস্তু যখন ঘোরে তখন এই পয়েন্টে বেগের দিক মনে করো এই দিক বরাবর আমরা ধরেছিলাম v1, এই পয়েন্টে বেগের দিক আমরা ধরেছিলাম কত, v2। কোন বস্তুকে যখন আমরা কি করেছিলাম, উলম্ব পথে আমরা ঘুরিয়েছিলাম, বৃত্তাকার পথে উলম্ব বরাবর। তো খেয়াল করে দেখো যে এই যে বৃত্তাকার পথের স্পর্শক বরাবর যে বেগ, তো এখানে বেগটা কি ছিল আমরা দেখেছিলাম ক্যালকুলেট করে যে এখানে বেগের মান বেশি পেয়েছিলাম, এখানে বেগের মান আমরা কি পেয়েছিলাম, কম পেয়েছিলাম। ওই টান দিতে হয় না সেই ক্ষেত্রে। তো বৃত্তাকার পথের প্রত্যেকটা পয়েন্টে বেগ কিন্তু ভিন্ন হতে পারে, তুমি জোরে উঠালা, উপরে গিয়ে তুমি বেগের মান কমাই দিলা। তো এখন খেয়াল করে দেখো যে এই যে বৃত্তাকার পথের স্পর্শক বরাবর যে বেগ থাকে, তাহলে বেগের যে বৃদ্ধির হার, সময়ের সাথে আমরা কিন্তু বেগ বৃদ্ধির হার বের করতে পারি। আর আমরা জানি বেগ বৃদ্ধির হারকে বলা হচ্ছে কি ত্বরণ, del v/del t। তো এই বৃত্তাকার পথের স্পর্শক বরাবর যে ত্বরণ থাকে তাকে বলা হচ্ছে স্পর্শীয় ত্বরণ বা স্পর্শী ত্বরণ, স্পর্শীয় ত্বরণ বা স্পর্শী ত্বরণ। আর কেন্দ্রমুখী বল সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত পড়েছি যে কেন্দ্রমুখী বল কেন্দ্রের দিকে কাজ করে, তার ইকুয়েশন গুলো ছিল a = v²/r। তো এগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। এখন দেখো এমসিকিউ আমরা কয়েকটা প্রশ্ন আজকে সলভ করব। তো প্রথমে আমি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো একটু দেখে নিই। তো প্রথম প্রশ্নটা একটু খেয়াল করে দেখো যে একটি পাথরকে 4.9 মিটার/সেকেন্ড বেগে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হলো, পাথরটি কত সময় পর ভূপৃষ্ঠে ফিরে আসবে। তাহলে কন্ডিশনটা হচ্ছে এই ধরনের যে ভূমি থেকে কোন একটা পাথরকে উপর দিকে নিক্ষেপ করা হয়েছে একটা বেগে 4.9 মিটার/সেকেন্ড বেগে। তাহলে এই 4.9 মিটার/সেকেন্ডটা হচ্ছে কি আদি বেগ কিউ। তো এই পাথরটা আমরা ধরে নিচ্ছি যে উপরে উঠে আবার নিচে পড়তে যে সময় সেটা হচ্ছে বড় টি, বিচরণ কাল। তো বিচরণ কালের জন্য আমরা টি এর ইকুয়েশন জানতাম যে u 2u sin α/g। তো এখন দেখো খাড়া উপরে নিক্ষেপ করা হলে আলফার মান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এখন থেকে আমরা মনে রাখবো খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে t = আমরা লিখতে পারি 2u/g। তাহলে এখান থেকে দেখো 2 ইনটু u এর মান হচ্ছে 4.9, g এর মান হচ্ছে 9.8, তার উপরে 9.8 নিচে 9.8, आंसर হচ্ছে 1 সেকেন্ড। তাহলে বস্তুটি 1 সেকেন্ড পর নিচে পড়বে। এবার দেখো ঢাকা ইউনিভার্সিটির পরের প্রশ্ন যে 30 কেজি ভরের একটি স্থির বস্তুর বেগ 2 মিনিটে বৃদ্ধি করে 36 কিলোমিটার/ঘন্টায় নিয়ে যেতে হবে। তাহলে 30 কেজি ভর দেওয়া আছে আর এখানে টাইমটা হচ্ছে 2 মিনিট। 2 মিনিটে বেগ বৃদ্ধি করে কত হতে হবে, 36 কিলোমিটার/ঘন্টা। এখন বেগ বৃদ্ধি হবে কার জন্য, বল প্রয়োগ করতে হবে। তো প্রশ্ন হলো যে এই কত বল প্রয়োগ করতে হবে এই 36 কিলোমিটার/ঘন্টা বেগ এ উন্নীত করতে। তাহলে দেখো যে আমরা জানি যে F = ma, তাহলে a এর মান আমরা জানি বেগ বৃদ্ধির হার v - u/t। তাহলে এই m এর মান হচ্ছে 30 ইনটু v এর মান করতে হবে কত, 36 কিলোমিটার/ঘন্টা। তাহলে দেখো 36/3.6 আমরা মিটার/সেকেন্ড বানাই ফেললাম, মাইনাস u ছিল কি স্থির অবস্থা 0, t এর মান হচ্ছে 2 মিনিট বা 120। তাহলে এখান থেকে দেখো যে 10 বাই আমরা তখন অ্যানসারটা পেয়ে যাব টোটাল 2.5 নিউটন। 2.5 নিউটন। তো এখানে যে যারা এই কন্ডিশনটা বুঝে নাই তাদের জন্য আমি আবারো বলছি, দেখো যে 36 এর সাথে তুমি কত গুণ করবে, 1000, আর ভাগ করবে কত, 3600 দিয়ে। তো এটা দেখো যে আমরা কেটে দিয়ে আমরা 3.6 বলতে পারি যে 36/3.6 আমি একবারই করছি। তো কিলোমিটার/ঘন্টা কে মিটার/সেকেন্ড বানালে তোমরা 3.6 দিয়ে ভাগ করে দিবা। এরপর খেয়াল করো পরের প্রশ্ন যে একটি বুলেট একটি কাঠের তক্তা ভেদ করতে পারে
বুলেটের গতি যদি 4 গুণ বৃদ্ধি করলে তাহলে ইহা একই মাপের কয়টি রাস্তা ভেদ করতে পারবে। তো তোমাদের আমি এই প্রশ্নটা মূল নিয়মে শিখিয়েছিলাম। তো আমরা আজকে যেহেতু এমসিকিউ পড়তেছি আমরা শর্টকাটই করে ফেলবো। তাহলে আমরা বলেছিলাম যে তক্তার সংখ্যা ইকুয়াল টু বেগের গুণ স্কয়ার, এত টি। তাহলে বেগের গুণ কয় গুণ বলেছে? 4 গুণ। তাহলে 4 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 16টি। এটা হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে 16টি তক্তা বের করতে পারবে। তো পরের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্ন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, যে একটি পাথরের ভূমি হতে 45 মিটার উঁচু দালানের উপর থেকে ভূমির সমান্তরালে এত থেকে নিক্ষেপ করা হলো, ভূমিতে পড়তে কত সময় লাগবে? তাহলে কন্ডিশনটা একটু আমাদের দেখে নিতে হবে যে একটা দালানের উপর থেকে কত মিটার উপর থেকে? 45 মিটার উপর থেকে নিক্ষেপ করা হয়েছে, ভূমির সমান্তরালে মানে x অক্ষ বরাবর নিক্ষেপ করা হয়েছে। তাহলে এইভাবে গিয়ে পড়বে। তাহলে কত বেগে? u এর মান দেওয়া আছে এখানে মিটার পার সেকেন্ড। এখন দেখো যে এটা ছিল আমাদের কেস নাম্বার কত? কেস নাম্বার 3 সরি 2। কেস নাম্বার 2 এর কন্ডিশন ছিল কি? 3 নাম্বার কন্ডিশন। এখানে আমরা দুইটা ইকুয়েশন পেয়েছিলাম যে x ছিল ut আর y ছিল হাফ gt স্কয়ার। ওকে, তাহলে y এর মান যেহেতু দেওয়া আছে আমাদের t বের করতে হবে। তাহলে সহজেই আমরা লিখতে পারি যে 45 বা y হাফ gt স্কয়ার, g এর মান হচ্ছে 9.8 ইনটু t স্কয়ার। তাহলে t আমরা লিখতে পারি √2 ইনটু 45 বাই 9.8। এখানে তোমরা অ্যানসার পাবা প্রায় 3 সেকেন্ড। এই হচ্ছে আমাদের উত্তর। এবার পরের প্রশ্নটা দেখো যে একটি প্রাস যখন গতিপথের সর্বোচ্চ বিন্দুতে আসে তখন এর গতিবেগ ও ত্বরণের দিক কত? আমরা একটু আগে দেখলাম যে সর্বোচ্চ উচ্চতায় যখন থাকে তখন গতিবেগ এবং ত্বরণের এর মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যানসার, বা ত্বরণের দিক হচ্ছে কি সমকোণে থাকে। 6 নম্বর প্রশ্ন দেখো। এই প্রশ্নগুলো হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন। এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিতে হবে। তো প্রথম প্রশ্ন হলো একটি ট্রেন স্থির অবস্থা হতে 14 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে শুরু করলো। ঠিক একই সময়ে একটি গাড়ি 91 মিটার পার সেকেন্ড সমবেগে ট্রেনের সমান্তরালে চলা শুরু করলো। এই ট্রেন গাড়িকে কখন পিছনে ফেলবে? তাহলে কন্ডিশনটা একটু তোমরা দেখে নাও। এই কন্ডিশনটা হচ্ছে যে একটা ট্রেন, এই ট্রেন স্থির অবস্থা থেকে একটা ত্বরণে চলা শুরু করেছে। কত ত্বরণে? 40 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে। আর গাড়ি কি হইছে? এই গাড়ি 91 মিটার পার সেকেন্ড সমবেগে চলা শুরু করেছে। তা আমরা ধরে নিচ্ছি যে t সময় পর এই পয়েন্টে এসে ট্রেন গাড়িটাকে কি করবে? পিছনে ফেলে ক্রস করে চলে যাবে। ওকে, তাহলে এই যে t সময়ে এই ট্রেন এবং গাড়ির অতিক্রান্ত দূরত্ব কিন্তু সেম। তাহলে এই ট্রেনের জন্য আমরা বলতে পারি যে s ut প্লাস হাফ at স্কয়ার, এবং গাড়ির জন্য দেখো সমবেগের জন্য আমরা বলতে পারি s হচ্ছে vt। তাহলে এই দুইটা s এর মান কি সেম? তাহলে আমরা বলতে পারি যে ut প্লাস হাফ at স্কয়ার ইকুয়াল টু হচ্ছে vt। তাহলে দেখো u বলেছে স্থির অবস্থা, তাহলে এইটুকু হচ্ছে 0। তাহলে হবে হাফ ইনটু 9.8 ইনটু t স্কয়ার ইকুয়াল টু v এর মান হচ্ছে 9, সরি এখানে ত্বরণের একটা মান দেওয়া আছে, ত্বরণের মান দেওয়া আছে এখানে 14। তাহলে 14 t স্কয়ার ইনটু 91, t এর মান হচ্ছে লিখে দিলাম, t বের করতে হবে আমাদের। তাহলে এখান থেকে হচ্ছে 7t স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 91t। t আমরা তাহলে একটা t এর মান হবে 0, আর এখানে t এর আরেকটা মান পাবো 30 সেকেন্ড। তাহলে 13 সেকেন্ড পর কি হবে? ট্রেন গাড়িটিকে কি করবে? পিছনে ফেলে চলে যাবে। পরের প্রশ্ন একটু খেয়াল করি। 7 নম্বর প্রশ্ন, যে একটি বস্তুর অবস্থান দেওয়া আছে s এর মান 2t - 4t কিউব মিটারে দেওয়া আছে, t 2 সেকেন্ডে বস্তুটির ত্বরণ নির্ণয় করতে হবে আমাদের। তাহলে এই অতিক্রান্ত দূরত্ব বা সরণকে সময়ের সাপেক্ষে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে বেগ পেয়ে যাব, বেগকে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যাবে। তাহলে s হচ্ছে 2t - 4t কিউব। তাহলে ts dt এটা হচ্ছে কি বেগ। তাহলে এই বেগ ইকুয়াল টু আমরা পেয়ে যাব যে d dt 2t - 4t কিউব।
তাহলে দেখো যে t কে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1, তাহলে এখানে থাকে 2, আর এখানে t কিউব কে ডিফারেন্সিয়েশন করলে হয় 3t স্কয়ার, তাহলে আগে 4 ছিল, টোটাল পেয়ে যাব আমরা 12t স্কয়ার। এবার যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে ত্বরণ পাবো, তাহলে এখানে দেখো 2 কে ডিফারেন্সিয়েশন করলে 0, আর এখানে t স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2t, আর আগে থেকে আছে 12, তাহলে হচ্ছে 24t। এখন t এর মান যদি 2 সেকেন্ড হয় তাহলে a ইকুয়াল টু হবে 0 মাইনাস 24 ইনটু 2 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 48 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হচ্ছে আমাদের অ্যানসার, যে মাইনাস 48 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? মন্দন। এবার পরের প্রশ্ন একটু দেখে নাও, যে স্থির অবস্থা থেকে মুক্তভাবে পড়ন্ত কোন বস্তুর প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? তাহলে দেখো যে গ্যালিলিওর পড়ন্ত বস্তুর যে সূত্র আমরা একটু আগে দেখলাম, সেখানে ছিল মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য h অতিক্রান্ত দূরত্ব ছিল সময়ের বর্গের সমানুপাতিক, তার h1 সমানুপাতিক হবে t1 স্কয়ার, h2 সমানুপাতিক t2 স্কয়ার, h3 t3 স্কয়ার। তাহলে খেয়াল করে দেখো, প্রথম t এর মান যদি 1 সেকেন্ড হয় তাহলে আমরা এখানে পাবো 1, এখানে যদি 2 বসাই তাহলে পাবো 2 স্কয়ার মানে 4, এখানে যদি 3 বসাই তাহলে পেয়ে যাব আমরা 3 স্কয়ার মানে 9। তাহলে অতিক্রান্ত দূরত্বের অনুপাতগুলো হবে 1 2 3 ইকুয়াল টু হবে 1:4:9। এই হচ্ছে আমাদের आंसर। এবার পরের প্রশ্ন একটু দেখে নাও, যে একটি রাইফেলের গুলির বেগ যদি দ্বিগুণ করা হয়, এই প্রশ্নগুলো হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি রাইফেলের গুলির বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে এর গতিশক্তি কত গুণ হবে বা কত হবে? তাহলে দেখো গতিশক্তি ইকুয়াল টু আমরা জানি হাফ mv স্কয়ার। তাহলে গতিশক্তি E কে ইকুয়াল টু হাফ mv স্কয়ার। তাহলে E কে গতিশক্তি সমানুপাতিক হচ্ছে v স্কয়ার, যখন m ধ্রুব থাকে, তাই তো? এখন দেখো বেগের মান যদি দ্বিগুণ করা হয় তাহলে 2 স্কয়ার মানে গতিশক্তি কয় গুণ হয়ে যাবে? 4 গুণ। এই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে গতিশক্তি হবে 4 গুণ। পরের প্রশ্ন দেখো, যে একটি বন্দুকের গুলি কোন দেওয়ালের মধ্যে 1 মিটার প্রবেশের পর এর বেগ অর্ধেক হয় বা অর্ধেক হারায়। অর্ধেক হারায় মানে বাকি অবশিষ্ট বেগ হচ্ছে 1/2। তাহলে 1 মিটার প্রবেশের পর এই গুলিটি আর কতটুকু প্রবেশ করবে? তাহলে এই টাইপের এমসিকিউ সলভের জন্য আমরা পড়েছিলাম যে 1/n অংশ যদি বেগ হারায় তাহলে অতিক্রান্ত দূরত্ব s n - 1 স্কয়ার 2n - 1 ইনটু s। তাহলে এখানে দেখো যে n এর মানটা আমরা যখন বের করেছিলাম 1/n হচ্ছে অর্ধেক, অর্ধেক হারাচ্ছে তাহলে 1/2, তাহলে এখান থেকে n এর মান ছিল 2। তাহলে n এর মান 2 বসালে কি হয় দেখো, তাহলে 2 - 1 স্কয়ার, উপরে থাকে 1, এখানে 4 - 1 তাহলে 3 ইনটু এখানে s অতিক্রান্ত দূরত্ব কত? 1 মিটার, তাহলে 1 ইকুয়াল টু হবে 1/3 মিটার। তাহলে আর প্রবেশ করবে 1/3 মিটার। এই হচ্ছে আমাদের এই 10টা এমসিকিউ আমি করে দিলাম তোমাদের। এই বাকি এমসিকিউ গুলো আমার যে এমসিকিউ বই সেখান থেকে তোমরা সলভ করে নিবা। আর মোটামুটি এই নিয়মগুলো তোমরা মাথায় রাখবে, এই প্রশ্নগুলো প্রতি বছর প্রায় রিপিট হয়, এজন্য এই কন্ডিশনগুলো, এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর এই 10টা এমসিকিউ পারলে তুমি অনেক প্রশ্নের উত্তর পারবা। তো এই প্রশ্নগুলো ভালোমতো সলভ করবা। আগামী ক্লাসে আমরা গ্রাফ নিয়ে আলোচনা করব।